রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এই দুটি নাম শোনার সাথে সাথে কিন্তু ফুটবলের কিংবদন্তি একটি ম্যাচের কথা কিন্তু আপনাদের মনে পড়ে যায়, এল ক্লাসিকো যাকে বলা হয়। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ক্যাটাগরি কিন্তু আজকে ম্যাচ হবে মুম্বাই ভার্সেস সিএসকে। এই ম্যাচটি থেকে কিন্তু চোখের পর্দা সরানোর কোনো উপায় নেই, কারণ যে হারবে সেই কিন্তু টেবিল থেকে ছিটকে পড়ে যাবে। এমনিতেই কিন্তু সিএসকে 10 নম্বরেই আছে, মুম্বাই টানা 2টি ম্যাচ জয়ের কারণে কিন্তু 7 নম্বরে রয়েছে। তাছাড়াও কিন্তু গতকাল যে দুটি ম্যাচ হয়েছে, ডিজাস্টার ম্যাচ হয়েছে একটা ম্যাচ দুর্দান্ত ফিনিশিং হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন আইপিএল কিন্তু তার পিকে রয়েছে। প্রথমে যদি আমরা একটু রাজস্থানের ম্যাচটা নিয়ে কথা বলি, যে ম্যাচটিতে রাজস্থান হেরে গেছে, এই ম্যাচে তারা কিভাবে হারলো সেটা বোঝার কোনো উপায় নেই। 18 বলে যেখানে পজিশনের প্রয়োজন, যেখানে বৈভব সূর্যবংশী 13 বছরের একটি ছেলে আইপিএল ক্যারিয়ার এভাবে শুরু করলো যেন প্রথম বলে 6 মেরে। সুতরাং বুঝতেই পারতেছেন তার যাত্রাটা কেমন ছিল। এই যাত্রাটাকে তারা কিভাবে ধ্বংস করলো দেখেন। 18 বলে পজিশনের প্রয়োজন, লাস্ট ওভারে 9 রানের প্রয়োজন, সেখানে আবেশ খান 2 রানে খেলাটিকে জিতে। আপনারা যদি এর আগের ম্যাচটি খেয়াল করে থাকেন, রাজস্থান রয়্যালসের মিচেল স্টার্ক কিন্তু 9 রানের প্রয়োজন ছিল, সেফ 2জন ব্যাটসম্যান কিন্তু ছিল ড্রুপ জুরাল এবং হিটমায়ার, তারা কিন্তু 9 রান নিতে পারে নাই, ড্র করেছিল সুপার ওভারে যে ম্যাচটা তারা হেরেছিল। কিন্তু এই ম্যাচটিতে কিন্তু আর ড্র করার সুযোগ তারা পায় নাই, এমনিতেই তারা 2 রানের ম্যাচটি হেরে গেছে। আরেকটা ম্যাচ নিয়ে যদি কথা বলেন, দিল্লি কেন ম্যাচটি হারছে, দিল্লি কিন্তু টেবিল টপার হওয়ার সত্ত্বেও কিন্তু ম্যাচটিকে জিততে পারে নাই। কারণ কি ছিল, তারা কিন্তু লাস্টে 2-3 ওভার ওই ধরনের রান করতে পারে নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, তাদের কিন্তু লাস্টে 2 ওভারে যদি রান আরেকটু বেশি আসতো, তাহলে কিন্তু 10-20টা রান যদি বেশি হতো, তারা অপোজিশন টিমের উপর কিন্তু তারা আরেকটু চড়া হতে পারতো। এটি ছিল মেন রিজন। তারা কিন্তু ব্যাটিং অর্ডারে লম্বা কোনো পার্টনারশিপ করতে পারে না, বা ব্যক্তিগত রান বলেন 20 রান 30 রান 40 রান এভাবে এসেছে। কিন্তু দেখেন গুজরাটের দিকে তাকান, আপনি দেখেন জস বাটলার কিন্তু একাই 90 রান 97 রান করে ফেলছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কিছু কিন্তু 97 100 থেকেও ভালো। আপনি যদি খেয়াল করে থাকেন 2011 সালে গৌতম গম্ভীরের 97 এটি 100 থেকেও বেটার ছিল। তারপরে শ্রেয়াস আয়ারের প্রথম ম্যাচের কথা মনে আছে কি আপনাদের, 97 রান, তিনি কিন্তু নিজে সেঞ্চুরিটি ইচ্ছা করে করেন নাই, অপোজিশনকে করতে দিয়েছেন, মানে শশাঙ্ক সিংকে ব্যাটিং করতে দিয়েছেন। গত ম্যাচেও তিনি 97 রানে অনবদ্য ছিলেন। তাই আমি বলি যে কিছু ম্যাচে 97 100 থেকেও ভালো। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু গুজরাট সহজেই ম্যাচটিকে জয়লাভ করে নেয়। তো চলুন যাই আজকে মূল বিস্তারিত ভিডিওতে সিএসকে ভার্সেস মুম্বাই ম্যাচটি নিয়ে একটু আলাপ করে আসি। আজকে কিন্তু দুটি খেলা, সিএসকে ভার্সেস মুম্বাই, অন্যদিকে পাঞ্জাব ভার্সেস আরসিবি। পাঞ্জাব কিন্তু গত ম্যাচটিতে আরসিবিকে আরসিবির মাটিতে একদম মাটিতে শুয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে কি, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেখানে 14 ওভারের ম্যাচটি ছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল যেন 50 রান তারা করতে পারবে না, এই ধরনের একটা কন্ডিশন ছিল। তারা ডেভিড পাডিগালকে বসিয়ে দিয়েছিল, কিন্তু টিম ডেভিডের অনবদ্য ব্যাটিং এর কারণে কিন্তু তারা কোনো রকমে 95 রানে যে পৌঁছাইতে পারছে। এখন পাঞ্জাব কিন্তু সহজভাবে খেলাটি জিততে পারে না, তাদেরও কিন্তু 5টি উইকেট পড়ে গিয়েছিল। ওই পিচটি একটু অন্য ধরনের পিচ ছিল। জশ হেজলউড ওই ম্যাচে যথেষ্ট ভালো বোলিং করেছিল। আজকে কিন্তু তাদের খেলা, তারা দুজনেই কিন্তু একদিন পরে কিন্তু ম্যাচ খেলতেছে, তারা দুজনেই কিন্তু একটা টায়ার্ড ফেজের মাঝখানে থাকবে। এখন দেখা যাক আজকে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। আমার হিসেবে দুটি দলই কিন্তু ব্যালেন্স একটি টিম, শুধুমাত্র যারা আজকে ভালো খেলবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। এখন আরসিবি একটু পসিবিলিটি বেশি। কেন বলতেছি, কারণ আরসিবি কিন্তু ঘরের মাটিতে 3টি ম্যাচ খেলছে, 3টি হারছে, কিন্তু ঘরের বাইরে যতগুলো ম্যাচ খেলছে ততগুলোই তারা জিতছে। সুতরাং ওইটা যদি আপনারা কাউন্টেড ধরেন, তাহলে কিন্তু আজকে আরসিবির পাল্লা ভারী। তো দেখা যাক তারা আরসিবি কোন ধরনের টিম নিয়ে খেলতে পারে। আমি গত ভিডিওতেও বলেছিলাম, যেহেতু লিভিংস্টোনের ফর্মে তাকে যদি বাদ দিয়ে একটা একাদশ করা হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে। তো এখানে বিকল্প কারা কারা রয়েছেন, লাইম লিভিংস্টোনের জায়গায় কিন্তু জ্যাকব বেথেলকে আপনারা ঢোকাইতে পারেন, এমনকি রোমেরো শেফার্ড, যে কিনা বল হাতে এবং ব্যাট হাতে 2 হাতেই কিন্তু আপনাকে একটু সুযোগ এনে দিতে পারবে। যেহেতু আরসিবির বোলিং এ একটা সমস্যা রয়েছে, কিন্তু গত সিজনের তুলনায় কিন্তু এবারে বোলিং কিন্তু আরসিবির যথেষ্ট পরিমাণ ভালো। জশ হেজলউড দুর্দান্ত বোলিং করতেছেন, ভুবনেশ্বর কুমার পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে ভালো বোলিং করতেছেন, সুয়েশ শর্মা ভালো বোলিং করতেছেন এবং ইয়াসদার ভালো বোলিং করতেছেন। শুধুমাত্র ব্যাটিং অর্ডার যদি উপর দিকে একটু ক্লিক করে যায়, তাহলে কিন্তু তাদেরকে থামিয়ে রাখার মতো কোনো দল নাই। আর দেখেন ঘরের বাইরে কিন্তু তারা দুর্দান্ত খেলতেছে। পাঞ্জাব হচ্ছে এমন একটা দল, এই টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্স একটা টিম। আপনারা যদি উপর থেকে খেয়াল করে থাকেন, প্রিয়াঙ্ক আয়ার, প্রভসিমরন সিং, শ্রেয়াস আয়ার, এমনকি নেহাল বেদারা কিন্তু গত ম্যাচটি জিতিয়েছিল। তারপরে ম্যাক্সওয়েল বলেন, ম্যাক্সওয়েলকে যদি নাও নেন, স্টনিস বলেন, তারপরে 7 নম্বরে জনসন বলেন, মার্কো জনসন বলেন, তারপর স্টনিস আছে। তারপরে আপনি যদি ওমর জাইকে খেলাতে চান, তাকে খেলাতে পারেন। চাহাল যে ধরনের ফর্মে রয়েছে, দুর্দান্ত একটি ফর্মে রয়েছে। গত ম্যাচটিতে কিন্তু তিনি 3 ওভারে 4টি উইকেট নিয়ে আরসিবিকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কিন্তু খেলাটা কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। এখন যদি লুকি ফার্গুসন যদি দলের সাথে যুক্ত হইতো, তাহলে কিন্তু আরো ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি ইনজুরির কারণে কিন্তু তিনি দলের সাথে যুক্ত নাই। তো ওভারঅল কিন্তু খেলাটি কিন্তু জমজমাট হবে। গত ম্যাচে পাঞ্জাব আরসিবিকে হারাইছে বলে যে আজকে তারা হারাতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যদি খেয়াল করে থাকেন, ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচ তারা হেরে যায়, আর আইপিএল এর রেকর্ড কিন্তু এটাই বলে। আবার আরেকটা বিষয় কি, এভরিডে ইজ নট সানডে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আজকে কিন্তু এমনিতেও সানডে, আবার
প্রত্যেকদিন যে আপনি একটা অপোজিশনকে হারাই দিবেন সেটা কিন্তু হতে পারে না। এরকম যদি হতো তাহলে কিন্তু গতকালকে মিচেল স্টার্ক লাস্ট ওভারে যখন 10 রান বা 11 রান ডিফেন্ড করার মতো ছিল তখন কিন্তু তিনি করতে পারতেন, কিন্তু না, গুজরাট কি করছে দেখেন, প্রথম বলে কিন্তু রাহুল টেটেস ছক্কা মেরে খেলাটিকে সমাপ্ত করেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু প্রত্যেকদিন একটা বলারকে সময় করা যাবে না। আপনি এর আগের দিনে যেখানে মিচেল স্টার্ক লাস্ট ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন, 9 রানের মাঝখানে তিনি ওই যে বললাম সুপার ওভারে খেলাটিকে নিয়ে গিয়েছিলেন, তারপরে লাস্ট ওভারে আবার তিনি যখন সুপার ওভারে ম্যাচটিকে জিতে দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন একটা দিন একরকম যাবে, আরেকটা দিন আরেক রকম যাবে। এখন দেখা যাক আজকে পাঞ্জাবের খেলাটিকে জয়লাভ করতে হবে। আমি আজকে আরসিবির সাথে যাবো, কারণ আরসিবি ঘরের মাঠের বাইরে যেহেতু তাদের রেকর্ড খুবই ভালো, তাই আমি আরসিবির সাথে যাচ্ছি। এখন যদি মুম্বাইয়ের খেলাটিতে ফিরে আসেন, মুম্বাইয়ের স্ট্রং সাইড কি এবং সিএসকে স্ট্রং সাইড কি, কিংবা তাদের দুর্বল সাইডগুলো কি দুটো দলের, এইগুলো যদি একটু বের করার চেষ্টা করি তাহলে দেখা যাক কিরকম দেখা যায়। এখন যদি আমরা একটু মুম্বাইয়ের সিএসকে খেলাটির দিকে তাকাই তাহলে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো যে তাদের মাঝখানে কিছু দুর্বলতা রয়েছে, কিছু স্ট্রং দিক রয়েছে। প্রথম যদি আমরা মুম্বাইয়ের স্ট্রং সাইডগুলো একটু বের করি, মুম্বাইয়ের স্ট্রং সাইডগুলো কি হচ্ছে, মুম্বাইয়ের দেখেন ব্যাটিং কোর এবং বোলিং কোরের মাঝখানে যে ইন্ডিয়ান যে ব্যাটসম্যান আর বোলিংগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। রোহিত শর্মা বলেন, তিলক বর্মা বলেন, তারপরে হার্দিক পান্ডিয়া বলেন, তারপরে নামন্থির বলেন, বোলিংয়ে জাসপ্রীত বুমরা বলেন, দীপক চাহার বলেন, সুতরাং বুঝতেই পারতেছেন সূর্যকুমার যাদব বলেন, এই 6-7 জন যে নাম রয়েছে তারা কিন্তু খুবই পাওয়ারফুল এবং তারা ন্যাশনাল টিমের প্লেয়ার। এইগুলো হচ্ছে তাদের স্ট্রেংথ। কিন্তু দুর্বলতা মাঝখানে যদি দিকগুলো বলেন, দেখেন তারা কিন্তু রোহিত শর্মা কিন্তু ওপেনিং থেকে ভালো রান করতে পারতেছে না, উইল জ্যাক্স ভালো রান করতে পারতেছে না, এগুলো কিন্তু দলের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। পরে যারা ভালো ফর্মে রয়েছে, নামন্থির বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, এমনকি স্কাই বলেন, তারা কিন্তু অ্যাম্পল বল পাইতেছে না, পাইলেও কিন্তু তারা 2-3টে উইকেট চাপে পড়ে যাচ্ছে, তাই কিন্তু তারা ভালো পারফরমেন্স দিতে পারতেছে না। কিন্তু মুম্বাই কিন্তু সবসময় এমনভাবেই খেলে থাকে, আপনারা যদি তাদের অতীতগুলো টাইনে ধরেন, তারা প্রথম ম্যাচ কোন সময় টুর্নামেন্টে জয়লাভ করতে পারে না। 2012 সালের পর থেকে মনে হয় না 2025 সালের মাঝখানে তার এমন কোনো ম্যাচ তারা জয়লাভ করছে বলে আমাদের মনে হয় না। এমনকি তারা টুর্নামেন্টের প্রথম 4টা ম্যাচ হারছে, তারা এবছর টাইটেল নিয়ে গেছে, তাদের ইতিহাস কিন্তু এরকমই বলে। এবং তাদের রিসেন্ট যাত্রাগুলো যদি খেয়াল করে থাকেন তারা কিন্তু এইভাবেই যাইতেছে। দেখেন সানরাইজ হায়দ্রাবাদ যখন পাঞ্জাবের সাথে 245 রান 18তম ওভারে চেস করে ফেলছিল, এর পরের ম্যাচে কিন্তু মুম্বাইয়ের সাথে তারা হেরে গেছে। এমনকি দিল্লি যখন আনবিটেন অবস্থায় ছিল তাদের সাথে যখন মুম্বাই 205 রান নিয়ে গেল, ওই ম্যাচে কিন্তু দিল্লি 205 রান নিতে পারে নাই, দিল্লি কিন্তু 12 রানের ব্যবধান ম্যাচ হেরে গেছে। আরেকটা ম্যাচ কিন্তু মুম্বাই কলকাতার বিরুদ্ধে ঘরের মাটিতে জয়লাভ করেছিল, মনে পড়ে কি আপনাদের ওই ম্যাচের কথা, যেখানে কলকাতা ব্যাটিং কলাপসের মাঝখানে পড়ে গিয়েছিল 112 রানে বা 116 রান, এই ধরনের একটা আশেপাশে তারা অল আউট হয়ে গেছিল। কিন্তু মুম্বাই কিন্তু 10-11 ওভারে কিন্তু এই ম্যাচটি সহজভাবে জয়লাভ করে ফেলছিল। সুতরাং বুঝতেই পারতেছে তারা কিন্তু অন ট্র্যাকে রয়েছে। এখন সিএসকে কিন্তু মোটামুটি ট্র্যাকে রয়েছে, কোনভাবে যদি চিন্তা করেন লাস্ট ম্যাচটি কিন্তু তারা জয়লাভ করছে এবং ধোনি কিন্তু 11 বলে 26 রানে একটি দুর্দান্ত ইনিংস দিয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটি হচ্ছে তাদের অবস্থা। কিন্তু সিএসকে সবচেয়ে দুর্বল দিক কি, সিএসকে সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তাদের ব্যাটিং। এমন কোনো ব্যাটসম্যান নাই যে তারা 4-6 মেরে খেলাটিকে জিতিয়ে দিবে। এখন যদি 43 বছরের ধোনির দিকে বা 40 বছরের ধোনির দিকে যদি আপনার তাকায় থাকতে হয় যে ধোনি কখন 4-6 মারবে এবং খেলা জয়লাভ করাবে, তখন কিন্তু আপনাদের বোকা স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই হবে না। আপনি 1 থেকে 5 পর্যন্ত দেখেন বা 6-7 পর্যন্ত দেখেন, বিগিনার বলতে নাই বললেই চলে। ঋতুরাজ গায়কোয়াড় দলের ক্যাপ্টেন কেন দলের সাথে যুক্ত নয়, এটি নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা রয়ে গেছে। অনেকেই বলতেছেন তার সাথে কিন্তু সিএসকে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। আপনাদের মনে পড়ে কি 2022 সালের কথা কিংবা 2023 সালের কথা, যখন রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করা হয়েছিল, কিন্তু ওই বছরও কিন্তু 6-7টা ম্যাচ হারার পরে কিন্তু তাকে ক্যাপ্টেন্সি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং দল থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। সেম ঘটনায় কি এবছর রিপিট হয়েছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। দেখেন ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ধোনিকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা বিগ ইস্যু, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় অসংখ্য অগণিত প্লেয়ারকে তিনি ফলো করে রেখেছেন, যেখানে মহেন্দ্র সিং ধোনি ভারতের অন্যতম বড় একজন লিজেন্ড, তাকে কেন আনফলো করে দিলেন বা তাকে কেন ফলো লিস্টে রাখেন নাই, এই জিনিসটা কিন্তু প্রশ্নের দাবিদার। আপনারা একটু কমেন্টস করে যাবেন জিনিসটার মাঝখানে কোন ধরনের ঝামেলা থাকতে পারে। এখন যদি সিএসকে শক্তিশালী দিকটা আপনি বের করতে চান, শক্তিশালী দিক একটাই হচ্ছে তাদের বোলিংটা। আপনি যদি খেয়াল করে থাকেন খলিল আহমেদ এই টুর্নামেন্টের 5 জন বোলার যদি ধরেন, এদের মাঝখানে কিন্তু খলিল আহমেদ একজন উইকেট টেকারের দিক থেকে বলেন কিংবা প্রথম ওভারে উইকেট শিকার দিক থেকে বলেন কিংবা তার ইকোনমি বলেন, সব দিকে মিলে খলিল আহমেদ দুর্দান্ত বলার। তার সাথে রয়েছেন নূর আহমেদ, সম্ভবত নূর আহমেদ টেবিল টপার ছিল গতকালকে, বোধহয় জশ হ্যাজলউড কিংবা অন্য কোনো বলার প্রসিদ্ধ কৃষ্ণ বোধহয় তাকে ওভারকাম করে ফেলছে। আদারওয়াইজ এই দুজনের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। অন্য দিকগুলো যদি দেখেন অলরাউন্ডার ভরপুর কিন্তু এই দল, রবীন্দ্র জাদেজা রয়েছেন, আশ্বিন রয়েছেন, তারপরে বিজয় শঙ্কর রয়েছেন, বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু স্যাম কারন রয়েছেন, তাদের কম্বিনেশন কিন্তু বলিংটা দুর্দান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাটিংয়ে যদি বলেন ব্যাটিংটা খুবই দুর্বল। এখানে ঋতুরাজ গায়কোয়াড় রান করতে পারতেছেন, কিন্তু এখন দলের সাথেই নাই। ডেভিড কনওয়ে দলের সাথে একবার যুক্ত হয়েছিল,
তিনি পারফরমেন্স দিতে পারতেছেন না। রচন রবীন্দ্র এই ছেলেটি প্রথম 2টা ম্যাচ ভালো খেলেছিল, তিনি পারফরমেন্স দিতে পারতেছেন না। তারপর রাহুল ত্রিপাঠী ভালো খেলতে পারতেছেন না, তিনি যখন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলতেন দুর্দান্ত কিন্তু খেলতেন। বিজয় শঙ্কর তিনি 43 বলে টুর্নামেন্টে 50 করছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছেন। এইভাবে যদি খেলতে থাকে তাহলে তো একটা দল জয়লাভ করতে পারবে না। এখন একটা আশার আলো রয়েছে চেন্নাইয়ের জন্য, সেটিকে আপনারা জানেন। ডেভিড ব্রেভিস, যে কিনা সাউথ আফ্রিকান ব্যাটসম্যান, যাকে বেবি এবি বলা হয়, মানে ছোট্ট এবি বলা হয়, সে কিন্তু চেন্নাইয়ের সাথে যুক্ত হয়ে গেছে। এখন আজকের ম্যাচে তাকে দেখা যাবে কিনা সেটা দেখার বিষয়। সে যদি যুক্ত হয়ে যায় তাকে কিন্তু আমরা ওপেনিংয়ে দেখতে পাবো কিংবা মিডল অর্ডারে দেখতে পাবো। সে কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান। এখন চেন্নাইয়ের দরকার হচ্ছে বিধ্বংসী ব্যাটসম্যান, তাদের কিন্তু বোলিং লাইন যথেষ্ট পরিমাণ ভালো। এবং ধোনি যদি আমার হিসাবে যদি 5 নম্বরে কিংবা 6 নম্বরে ব্যাটিং করে তাহলে তো অপরাধের কিছু নাই। আপনারা দেখেন যদি তিনি 7 নম্বরে ব্যাটিং করতে আসে তখন কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। এখন তার থেকে ভালো ফিনিশার তো ইন্ডিয়ার দলে নাই, মানে বর্তমানে সিএসকে দলে নাই। এখন সিএসকে দলে যেহেতু নাই, আপনি যেহেতু বুড়ো হয়ে গেছেন যদি আপনি মনে করেন, তাহলে তো আপনার খেলার দরকার নেই। আপনি যেহেতু মনে করেন যে না আই এম মোর দেন ক্যাপেবল, তাহলে আপনি উপরে ব্যাটিং করেন, 5 কিংবা 6 ব্যাটিং করেন। 7 নম্বরও আপনার জন্য পজিশন না। কারণ ধোনি যদি রবীন্দ্র জাদেজার নিচে ব্যাটিং করে, মানে 7 নম্বরে ব্যাটিং করে, তাহলে কিন্তু তার জন্য এটা সুইটেবল পজিশন হয় না। এখন মুম্বাই ভার্সেস সিএসকে যে খেলাটি হবে, এখানে কিন্তু দুটো দলই পাম্পড আপ অবস্থায় রয়েছে। কারণ কি, মুম্বাই কিন্তু তাদের লাস্ট 2টা ম্যাচ জয়লাভ করছে। কারণ হচ্ছে একটা সময় ছিল তাদের 5 ম্যাচ খেলে 1টা জয়, এখন দেখেন তাদের 7 ম্যাচ খেলে 3টা জয়। এখন কিন্তু তাদের দেখতে ভালো লাগছে। যদি আজকের ম্যাচে তারা জয়লাভ করে তারা কিন্তু আরেকটু জাম্প পেরে যাবে। সুতরাং বুঝতেই পারছে আজকে কিন্তু ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিএসকের জন্য যে ম্যাচটি গুরুত্বপূর্ণ না, বিষয়টা এরকম না। সিএসকে যদি ম্যাচটি আজকে জয়লাভ করে তারা কিন্তু এই রেসে এখনো বিদ্যমান থাকবে, ডু অর ডাই অবস্থানে রয়েছে। এখন চলুন দেখা যাক মুম্বাই দলে যদি একটা জয়ের সাহায্যে আসে, দেখা যাক কেমন দেখা যায়। মুম্বাই দলটি যখন আপনি একবার মুখে বলবেন তখনই কিন্তু আপনি বিপক্ষ দল ভয় পেয়ে যাওয়ার মতো। আপনি দেখেন রোহিত শর্মা 1 নম্বর, 2 নম্বর রায়ান রিকটেলেন, 3 নম্বর উইল জ্যাক্স, যেখানে ব্যাট হাতে বলাতে পারদর্শী, 4 নম্বর সূর্যকুমার ইয়াদব, যাকে আমরা স্কাই বলি, 5 নম্বর তিলক বর্মা, 6 নম্বর হার্দিক পান্ডিয়া। বুঝতেই পারছেন দলটা কিন্তু একদম সলিড 6 নম্বর। 7 নম্বর নমিন ধীর, এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে, বিশেষ করে মুম্বাইয়ের কথা যদি বলেন। 8 নম্বর মিচেল স্যান্টনার, তিনি কিন্তু ব্যাট হাতে বলাতে দুইভাবেই কিন্তু পারদর্শী, 8জন কিন্তু ব্যাটসম্যান হিসেবে বলা যায়। 9 নম্বর দীপক চাহার, তিনিও কিন্তু ব্যাট হাতে ভালো বোলিং করতে পারেন, ব্যাট হাতে রান করতে পারেন, বলাতে পারদর্শী। 10 নম্বর জসপ্রীত বুমরাহ, 11 নম্বর ট্রেন্ট বোল্ট। এটি শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে দলটি কিন্তু অত্যন্ত পরাক্রমশালী একটা দল হবে। গত ম্যাচে কিন্তু করণ শর্মাকে তারা সুপার সাব হিসেবে খেলাইছিল বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাইছিল, তিনি কিন্তু খেলে আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দেখা যাক আজকের ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয় কিনা। মুম্বাইয়ের দুর্বল সাইডের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মুম্বাই কিন্তু বোলিংয়ে বা স্পিন সাইডে একটু দুর্বল, যেটা চেন্নাই সমস্যাটা নাই। চেন্নাই কিন্তু স্পিন ট্র্যাক পেলে কিন্তু তারা কাঁপায় ফেলবে। এখন যদি একটু আমরা চেন্নাই দলটির দিকে তাকাই, তখন চেন্নাই দলটি কেমন দেখা যায় চলুন দেখে আসি। 1 নম্বর শেখ রশিদ, 2 নম্বর রচন রবীন্দ্র, 3 নম্বর রাহুল ত্রিপাঠী, 4 নম্বর শিবম দুবে, 5 নম্বর বিজয় শঙ্কর, 7 নম্বর রবীন্দ্র জাদেজা, 8 নম্বর MS ধোনি, 9 নম্বর স্যাম কার্ন কিংবা জেমি ওভারটন, 9 নম্বর পাতি রানা, 10 নম্বর নূর আহমেদ, 11 নম্বর খলিল আহমেদ। যদি কোনো কারণে দলে স্যাম কার্নকে ইনক্লুড করা হয় তাহলে আমি বলবো যে মুম্বাইয়ের মাটিতে তাকে 4 নম্বরে কিংবা 5 নম্বরে ব্যাটিং করানো হোক এবং তাকে ফ্রিডম দেওয়া হোক যে আপনি গিয়ে আপনার ন্যাচারাল ইনিংস খেলুন, বিস্ফোরক ব্যাটিং করুন। তাহলে কিন্তু দলের মাঝখানে একটু বিস্ফোরক ব্যাটিংয়ের পরিবর্তন আসতে পারে। আদারওয়াইজ তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আর যদি ডেভিড ব্রেভিস যদি দলের সাথে যুক্ত হয়েছে, তাকে সরাসরি আপনি ওপেনিংয়ে পাঠিয়ে দেন। মুম্বাইয়ের মাটিতে তিনি ভালো খেলতে পারবেন, কারণ তিনি মুম্বাই দলের সাথে 3 বছর যুক্ত ছিলেন, মুম্বাইয়ের পিচ সম্পর্কে তিনি ভালো জানেন। এখন দেখা যাক আজকের ম্যাচে তার কোন ধরনের রেজাল্ট আসতে পারে। পাঞ্জাবের সাথে কিন্তু আরসিবির খেলা, এখানে আমি বলতে চাই যে না, আরসিবি আজকে মনে হয় গত ম্যাচের প্রতিশোধটা নেবে খুব সুন্দর করে। তো আর চেন্নাইও কিন্তু চাইবে যে জয়লাভ করার জন্য, কিন্তু মুম্বাই কিন্তু এত সহজে জয়লাভ করতে দিবে না, কারণ মুম্বাইয়ের ঘরের মাটিতে খেলা। দেখা যায় কোন ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারে। তবে সবচেয়ে খারাপ লাগতেছে বৈভব সূর্যবংশী, এই যে ছেলেটি 13 বছরের একটা ছেলে, প্রথম ম্যাচে এসে প্রথম বলে ছক্কা মেরে যাত্রা শুরু করলো IPL-এর। তারপরে রাজস্থান 18 বলে 25 রান লাগে, ওই অবস্থান থেকে খেলাটি তারা হেরে গেল। তো বুঝতেই পারছেন এটা কিন্তু রাজস্থানের জন্য খুবই বাজে একটা অবস্থা। 8 ম্যাচ খেলে সম্ভবত তাদের জয় রয়েছে 2টি। এই টুর্নামেন্টে তাদের যে আশা নাই সেটি বলার অপেক্ষা রাখে না। এখন কি IPL কি কিছু কিছু ম্যাচ কি ফিক্সিং হচ্ছে কিনা সেটাও আমার বলার অপেক্ষা রাখে, কারণ এই ধরনের ম্যাচ তো হারার কথা না। আপনি দেখেন আকাশে বাতাসে কিন্তু একটু ফিক্সিং এর একটু গন্ধ পাওয়া যাচ্ছে। এখন সেটি কিন্তু আমরা মুখে বলতেছি, কিন্তু কাগজে কলমে সেটির কোনো প্রমাণ নেই। আপনি একটু কমেন্টস করে জানাবেন যে সেটি আসলে সত্যি কিনা।